Recording in progress. পিকচারে কি কাজ? বলেন বলেন। কথা শুনতে পাচ্ছেন সবাই? পিকচারে কি কাজ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। পিকচার কি কাজ? ফটোকে এখানে আনা, ইনসার্ট করে আনা। আমরা যে ফটোগুলো নিজেরা করেছি, বাহির থেকে কালেকশন করেছি, ওই সকল পিকচার গুলো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে এনে কাজ করতে পারবো, তাই তো? জি স্যার। আমরা যখন ইনসার্ট মেনুতে ক্লিক করি, একটা মেনুতে একটা কমান্ডে ক্লিক করি, তখন আমাদের দুটি স্বতন্ত্র মেনু চলে আসে। আর এই মেনুটা আসার কারণ কি? এই মেনুটা আসার কারণ হলো এই পিকচার সংক্রান্ত কিছু কাজ রয়েছে এমন, যেগুলো আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করে থাকি। ওই সকল কমান্ড গুলো আমাদের স্বতন্ত্র এই মেনুগুলোর মধ্যে রয়েছে। মেনুগুলোর মধ্যে কি রয়েছে? ওই সকল কাজগুলো সেট করা। এই জন্য আমাদের এই স্বতন্ত্র মেনুটি আসে। ইনসার্ট মেনুতে যখন আমরা ক্লিপ আর্টে ক্লিক করি, তখন আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের যে ডিকশনারি রয়েছে, যে কালেকশন রয়েছে, সেই কালেকশনের মধ্যে যে সকল ফটোগুলো, যে সকল পিকচার গুলো, যে সকল ক্লিপ আর্ট রয়েছে, ওই সকল ক্লিপ আর্ট, ফটো, পিকচার গুলো আমরা বের করতে পারবো। আমরা ক্লিপ আর্টের গোর মাধ্যমে যখন ক্লিপ আর্টে ক্লিক করে সার্চ করব, তখন আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের কালেকশনকৃত ফটোগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে যে ফটোটি আমাদের দরকার হবে, পছন্দ হবে, আমরা সেই ফটোর উপর ক্লিক করব। আমরা যখন কোন একটা ফটোর উপর ক্লিক করব, তখন আমাদের এই জায়গার মধ্যে এই ফটোটি চলে আসবে। যেমন আমরা একটা ফটোতে ক্লিক করলাম, যখন আমরা ফটোতে ক্লিক করলাম, দেখেন তখন আমাদের এই ফটোটা কোথায় চলে আসছে? মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসছে, তাই না? অর্থাৎ ডকুমেন্টের মধ্যে চলে আসছে। এবার আমি যখন ক্লোজ করে দিব, তখন আমার টাচ পেনটা চলে যাবে। এটার নাম কি? কি নাম? টাচ পেন। বলেন দেখি সবাই। টাচ পেন। আমরা যে স্ক্রিনের পরিচয় জেনেছি, আমরা এক একটা জায়গার মধ্যে এক একটা নাম ছিল। এইখানে যে অটোমেটিক সার্চ অপশন রয়েছে, এটার নাম হলো টাচ পেন বার। কি নাম? টাচ পেন বার। আমরা যখন টাচ পেনে ক্লিক করি, সার্চ করি, তখন আমরা অনেক কিছুই পেতে পারি। আমাদের কোনো শব্দ যদি খুঁজে বের করতে চাই, সেটা বের করতে পারি। ক্লিপ আর্টের ফটোগুলো বের করতে পারি। এরকম নানান ধরনের কাজগুলো আমরা টাচ পেন থেকে করতে পারি। যেমন আমরা ক্লিপ আর্ট থেকে একটা ফটো কালেক্ট করেছি, তাই না? কেন ফটো কালেক্ট করেছি? যেমন আপনি একটা বই লিখেছেন বাচ্চার, অথবা আপনি একটা কাজ করছেন বাচ্চাদের, ওইখানের মধ্যে গাড়ি প্রসঙ্গ নিয়ে একটা গাড়ির বিষয় নিয়ে কি আসছে, একটা চ্যাপ্টার আসছে। তখন আপনাকে এই জায়গার মধ্যে একটা ফটো দিতে হয়। তো এই ফটোটা যদি আপনার কালেকশন না থাকে, তখন আপনি ক্লিপ আর্ট থেকে সেটি কালেকশন করতে পারেন। আনার পরে ফটো, আপনি আনার পরে ঠিক ফটো নিয়ে কাজ করেছেন যা যা, ওই সকল মেনু অর্থাৎ কমান্ড, ওই কমান্ড গুলো আপনি সেম টু সেম ভাবে পাবেন। কেন পাবেন? ইনসার্ট মেনুর মধ্যে পিকচারের যে কাজ, ক্লিপ আর্ট সেম। পিকচারের মাধ্যমে আমরা আমাদের এক্সট্রা ভাবে যে সকল ফটোগুলো কালেক্ট করি, ওই ফটোগুলো আনা যায়। আর ক্লিপ আর্টের মাধ্যমে আমরা
কম্পিউটারের বা মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব যে সকল কালেকশনকৃত ফটো রয়েছে ওই ফটোগুলো বের করতে পারি। দুইটা ফটো আনার পরে যে কাজগুলো রয়েছে বা যেগুলো আমাদের প্রয়োজন এই ফটোর মধ্যে কাজগুলোর কমান্ড দরকার, ওই কমান্ড গুলো আমরা ফরম্যাট মেনুতে পাবো। ফরম্যাট মেনুতে সেম টু সেম পাবেন আপনি, যেমন এখানে পেয়েছেন ব্যাকগ্রাউন্ড কারেকশন পেয়েছেন, এই যে এখানে কারেকশন করা, ওয়াশ আউট করা, তারপর আপনার চেঞ্জ করতে পেরেছেন, এখানে ফ্রেম দিতে পেরেছেন, এই ফ্রেম গুলো আপনি এখান থেকেও দিতে পারেন, বর্ডার দিতে পেরেছেন, পিকচার ইফেক্ট করতে পেরেছেন, পজিশন ট্র্যাক্স র্যাপিং করতে পেরেছেন, অ্যালাইন করতে পেরেছেন, গ্রুপ করতে পেরেছেন, রুটেট করতে পেরেছেন, ক্রপ করতে পেরেছেন, সাইজ করতে পেরেছেন। এক কথায় যা আপনি ফটোতে কাজ করেছেন ঠিক ক্লিপ আর্টের মধ্যেও সেম টু সেম করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? পিকচারে যেই ক্লাসটি ছিল সেই দাও ক্লাস খাও কি হতো হতা আয়ত্ত করতে হবে। দোকানে খাইবেলা পাগল। আচ্ছা, নেক্সট আসেন শেপ। এই শেপের কাজ কি? এই শেপটার কাজ হলো, আপনি যদি কোনো ধরনের ড্রয়িং করতে চান, কি ধরনের ড্রয়িং? যেমন আপনি আহ একটা সুন্দর, আপনি একজন আর্টিস্ট বা পেইন্টার, আপনি সুন্দর সুন্দর আপনি আর্ট করতে পারেন কলমে। ঠিক আপনি কলমের মাধ্যমে যে সকল কাজগুলো করতে পারতেন ওই সকল কাজগুলো চাইলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও করতে পারবেন। যদিও বা পেইন্টিং এর আলাদা একটা সফটওয়্যার রয়েছে, ওইটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এই জায়গার মধ্যে আপনি ড্রয়িং এর কাজগুলো বা পেইন্টিং এর কাজগুলো করতে পারবেন। অনেক অনেক প্রয়োজন হয় আমাদের এইসব ধরনের কাজগুলো। এখানে এক নাম্বার হলো, কিছু অটোমেটিক ভাবে ফরম্যাট তৈরি করা আছে যেটা আপনার আর্ট করা লাগতো। যেমন আপনি একটা চন্দ্র আঁকবেন, তো চন্দ্র আঁকার জন্য আপনাকে এভাবে ধরে এভাবে একটা চন্দ্র আঁকতে হবে। তো সেই চন্দ্রটা আপনাকে আর্ট করা লাগছে না কেন? এখানে চন্দ্রটা আর্ট করা আছে, মন। এবার ধরে আপনি মনটাকে ইয়ে করে দেন, ড্র করা, দেখেন আপনার মন হয়ে গেছে। এই মনের মধ্যে আপনি অনেক কিছুই করতে পারেন। যেমন এই মনের মধ্যে বর্ডার চেঞ্জ করতে পারবেন, দেখেন বর্ডার। মনের স্টাইল রয়েছে অনেক ধরনের, কোন ধরনের স্টাইল আপনি ব্যবহার করবেন। নিচের দিকে যত যাবেন তত দেখবেন যে মনের অনেক ধরনের স্টাইল শো করছে। চাইলে নিজস্ব ভাবে মনে কালার দিতে পারেন। আপনি যদি কোনো ধরনের কালার দিতে চান সেক্ষেত্রে আপনি মনে কালার দিতে পারেন। আবার যদি মনের চতুর্পাশে একটা বর্ডার দিতে চান সে বর্ডারটা আপনি দিতে পারেন। কি ধরনের বর্ডার দিবেন? বর্ডার চিকন মোটা করতে চাইলে সেটাও করতে পারেন। আবার যদি ড্যাশ ড্যাশ সিস্টেম করতে চান সেটাও করতে পারেন বর্ডার। তো এই যে মন নিয়ে কাজ করা, সেটা আপনি এখান থেকে করতে পারছেন। যদি মনের ভিতর কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন টেক্সট ইফেক্টের মধ্যে লিখে। অ্যালাইনমেন্ট, অ্যালাইন করা, যেটা আমরা পিকচারের ক্ষেত্রে শিখেছি। পজিশন, পজিশন। এখানে যে অ্যারেঞ্জ, সাইজ আর টেক্সট রয়েছে, এই তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপ ঠিক আমরা যখন পিকচার ক্লিপ আর্ট কাজ করেছি সেখানেও যেমন ফরম্যাট মেনু আসছিল, এই জায়গার মধ্যেও কিন্তু আমাদের ফরম্যাট মেনু আসছে। বাট এই জায়গার মধ্যে একটু ডিফারেন্ট হলো, এই প্রথম এই সাইজ গুলো একটু ডিফারেন্ট, বাকিগুলো আপনার সেম ওইটার মতোই। পজিশন করা, সাইজ ছোট বড় করা, সেন্টার ব্যাক করা, ব্রেন টু ফরওয়ার্ড করা, অ্যালাইন করা, গ্রুপ করা, রোটেট করা, সবকিছু এখানে আপনি পূর্বের এটার মতো পেয়ে যাচ্ছেন। এইভাবে যদি আপনি মন না নিয়ে যদি আপনি অন্য কিছু নিতে চান তাহলে আপনি সেটাও নিতে পারেন। এখানে অনেক ধরনের, যেমন একটা জাতীয় ফ্ল্যাগ করবেন, জাতীয় ফ্ল্যাগ যদি আপনি করতে চান এভাবে একটা ফ্ল্যাগের ইয়ে টান দেন, এই জায়গার মধ্যে আপনি কালার দিতে চাইলে কালার করেন, সবুজ কালার করলেন। বর্ডার কালার যদি দিতে চান দিতে দিলেন, না হলে উঠিয়ে দিলেন। এবার দেখেন আমি ঠিক এই জায়গার মধ্যে অবস্থানরত আছি। এখন আমাকে গিয়ে আবারও সেই শেপের মধ্যে গিয়ে এই কাজগুলো এখান থেকে নেওয়া লাগবে না। আমার একটা গোল বৃত্ত দরকার, তো আমি এখান থেকে গোল বৃত্তটা নিলাম এখান থেকে। তো গোল বৃত্তটাকে আমি এখান থেকে না নিয়ে, গোল বৃত্তটাকে আমি এই জায়গা থেকে না নিয়ে
গোল বৃত্তটাকে আমি এখান থেকে না নিয়ে আমি যদি ফরম্যাট মেনুতে যাই, অর্থাৎ ফরম্যাট মেনু যখন আসবে তখন আমার ইনসার্ট শেপ গুলোর আবার এই জায়গার মধ্যে দেখাবে। আমি এখান থেকেও নিতে পারি গোল বৃত্তটা। এই জায়গার থেকে আমরা গোল বৃত্তটাকে নিলাম, তারপরে এখানে কালার চেঞ্জ করে দিলাম, শেপ কালার, শেপ, আউটলাইন, স্ট্রক, এই দুইটার কাজই হলো বর্ডার। খেয়াল রাখবেন, শেপ, আউটলাইন, স্ট্রক, এগুলো বর্ডার। একটা জিনিস মনে রাখবেন, এখানে যে ইনসার্ট মেনুর যে ইলাস্ট্রেশন গ্রুপটি রয়েছে, এই ইলাস্ট্রেশন গ্রুপের সাথে গ্রাফিক ডিজাইনের একটা সম্পর্ক রয়েছে। কেননা এই সকল কাজগুলো মূলত গ্রাফিক্স এর কাজ। এই সকল কাজগুলো কিসের কাজ? গ্রাফিক্স এর কাজ মূলত। তো গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনি এই জায়গাতে করতে পারছেন, মানে হলো একটা বেসিক ধারণা নিতে পারছেন যে গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি ধরনের কাজগুলো করা হয়, কাজগুলো কিভাবে করা হয়। গ্রাফিক ডিজাইনের মধ্যে ঠিক এইভাবে কাজ করা হয়, এখানের মধ্যে অটোমেটিক ভাবে রয়েছে, আর গ্রাফিক ডিজাইনের মধ্যে ম্যানুয়ালি করতে হবে আপনাকে। এই যেমন আপনি এই ধরনের একটা পতাকা করবেন, প্রত্যেকটা শেপই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা শেপ কি আলাদা আলাদা আপনাকে করতে হয়। একটা লাঠি দরকার, আপনাকে আবার একটা লাঠি বানাইতে হবে। আমি একটা লাঠি বানাইলাম, এই লাঠিটাকে দেখেন এভাবে করলে একটা বক্স হচ্ছে, এভাবে করলে আমার পাশাপাশি লাঠির মতো হচ্ছে, উপর নিচ করলে আমার উপর নিচ ভাবে লাঠি হচ্ছে। এটা আপনি একটা বক্সকে হাতের মাধ্যমে কত ধরনের কাজ করতে পারবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি একটা লাঠি বানালাম, দেখেন এখানে আমার কয়টা শেপ আছে কে বলতে পারবেন? এখানে আমার কয়টা শেপ রয়েছে? তিনটা। কয়টা? এক একটা শেপ মানে হলো এক একটা অবজেক্ট। এক একটা শেপ মানে কি? এক একটা অবজেক্ট। এই অবজেক্ট, শেপ দুইটাই একই কথা। কিন্তু আমি যখন মুভ করব, কোন একদিকে টান দিব পুরা পতাটাকে, তখন কিন্তু আমার যে কোনো একটা শেপ যাবে, তাই না? এর কারণ হলো তিনটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু তিনটাকে কি করা হয় নাই? গ্রুপ করা হয় নাই। আর গ্রুপ করার জন্য আমাদের কি করতে হয় বলেন দেখি? গ্রুপ করার জন্য তিনটা আমাদের সিলেক্ট কি করতে করতে হবে, হয়? প্রথমে একটা সিলেক্ট করতে হবে, তারপর তিনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবেন কিভাবে? কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা কন্ট্রোল ধরে কন্ট্রোল এ ক্লিক করবো। কন্ট্রোল ধরে কি করতে হবে? আরেকটা, তাই না? কন্ট্রোল জি। কন্ট্রোল, তার মানে হলো কি হলো? সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়া গ্রুপ হওয়া কিন্তু এক নয়, এক 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 না। সিলেক্ট হওয়া গ্রুপ হওয়া এক না। সিলেক্ট মানে সিলেক্ট করলাম, আবার সিলেকশন উঠে গেল, আবার ক্লিক করতে হবে। সিলেক্ট সিলেক্ট করে করার তারপরে পরে গ্রুপ করতে গিয়ে, হবে। সিলেক্ট করার পরে গিয়ে আমরা চাইলে এটাকে মুভমেন্ট করতে পারবো, ছোট বড় করতে পারবো, এবং চাইলে এটাকে আমরা গ্রুপ করতে পারবো। কি করতে পারবো? চাইলে এটাকে গ্রুপ করতে পারবো। গ্রুপ করলে কি হবে? বারবার আমাকে এরকম কন্ট্রোল ধরে ধরে কি করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না। এবার দেখেন আমি যখন যে জায়গায় মন চাই ওভাবে মুভমেন্ট করতে পারছি, তাই না? আবার চাইলে একসাথে ছোট বড় করতে চাইলে ছোট বড় করতে পারছি। এখন যদি আমি কন্ট্রোল ধরে টান দিই তাহলে কি হবে বলেন? দুইটা হয়ে যাবে, কপি হয়ে যাবে। অটোমেটিক কপি পেস্ট হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? কি ধরে টান দিলাম বলেন? কন্ট্রোল। কন্ট্রোল ধরে। শুধু কন্ট্রোলটা ধরে মাউস দিয়ে কি করলাম? টান দে। ধরে টান দিলাম, দেখেন আমার পতাকা ছড়াছড়ি। ওকে, আচ্ছা। তাহলে দেখেন এই যে আমরা পতাকাটা বানাইলাম, এটা কিসের মাধ্যমে? শেপের মাধ্যমে। তিনটা শেপের সমন্বয় আমরা একটা পতাকা তৈরি করেছি। প্রতিটা শেপের মধ্যে দুটা সাইড থাকে। কয়টা সাইড বলেন? কথা বলতে হবে। দুটা সাইড থাকে, দুইটা সাইড থাকে, ইনসাইড আউটসাইড। ইনসাইড আউটসাইড। আউটসাইড। মানুষের দুইটা সাইড আছে। মানুষের কয়টা সাইড আছে কে বলতে পারবেন?
ডাইন বাম মানুষ ডাইন সাইড বাম সাইড না, ওইটা তো হলো আপনার দিক। ডান বাম, বাম মানে কি দিক, ডান দিক বাম দিক, তাই না? ডান সাইড বাম সাইড মানে ডান দিক বাম দিক। মানুষের সাইড বোঝাচ্ছি আমি। যেমন আমি এখানে বলেছিলাম আমার এই প্রত্যেকটা শেপের মধ্যে দুইটা করে সাইড থাকে। কয়টা করে সাইড? একটা ইনসাইড, একটা আউটসাইড। আপনি যদি কিন্তু এই কথা দিয়ে বুঝে নিতে পারেন মানুষের কয়টা সাইড থাকে। দুইটা সাইড, একটা ইন একটা আউট। বলেন ইন কোনটা, আউট কোনটা? আউট এই যেগুলো দেখা যায় আমাদের শরীরে, ইন ভিতরেরটা, ভিতর কি? যে পেটের ভিতর, মুখের ভিতর। বলতে পারলাম না। শরীরের চামড়ার ভিতর, হ্যাঁ, চামড়ার ভিতর। আল্লাহ পাক মানুষকে প্রথম কি তৈরি করে বলেন? ইনসাইড হলো রুহ, মানুষের আত্মা। মানুষের গোশত তৈরি করা আগে না হাড্ডি তৈরি করা আগে? আগে জমান বাঁধা রক্ত। আগে গোস্ত, জমাট বাঁধা গোশত। রক্তের পরে বলেন। গোশত। আগে গোস্ত, গোশত তৈরি হয় না হাড্ডি তৈরি হয়? গুস্ত। আগে গোস্ত, তারপর না আগে তারপরে ইজামাটা। বলেন আগে গোস্ত, পরে হাড্ডি, পরে সম্ভাবী মধুগা তারপর হার্ডি। গোস্তের টুকরা। হ্যাঁ, তো এই যে বদলটা, একটা টুকরা থেকে ওই টুকরা থেকে একটা শক্ত হাড্ডি তৈরি হয়, আবার সেই হাড্ডিটাই গোস্ত দিয়ে আবরণ করা হয়। সেই হাড্ডিটা কি করা হয়? গোস্ত দিয়ে আবরণ করা হয়। আবার সেই গোস্তের উপর একটা পাতলা কাবার বসায় দেয়, যাতে গোস্তগুলো কি ডিরেক্ট বাইরের ধুলাবালিতে ময়লা না হয়ে যায়, তাই না? কত সুন্দর সৃষ্টি, একটু ভাবলে মানুষ অনেক কিছু জানতে পারে। তা ঠিক আমাদের বলার উদ্দেশ্য হলো এটা, যে মানুষের দুইটা অঙ্গ থাকে মূলত, হাড্ডি এবং বাহ্যিকভাবে যদি আমরা বলি গোস্ত এবং হাড্ডি। হাড্ডিটাকে গোস্ত ধরে রেখেছে, গোস্তটাকে হাড্ডি ধরে রেখেছে। তো ঠিক আমাদের প্রত্যেকটা অবজেক্টের দুইটা সাইড থাকে, একটা হলো ইনসাইড, একটা হলো কি আউটসাইড। একটা হলো ভিতরে জমিন কালার, আরটা হলো বর্ডার কালার। আরটা কি? বর্ডার কালার। এখানের মধ্যে আমার লালটার মধ্যেও আমার ভিতরে জমিন আছে, আবার বর্ডারও আছে, আছে না? সবুজটার মধ্যে ভিতরে জমিন আছে, আবার বর্ডার আছে। লাঠিটার মধ্যে ভিতরে জমিন আছে, আবার বর্ডার আছে। কিন্তু আমি কোনটার মধ্যে বর্ডার ব্যবহার করি নাই। নাই। মধ্যে কি করি নাই? বর্ডার ব্যবহার করি নাই। নাই। এক বাটন ক্লিক করলাম আনগ্রুপ, অথবা ফরম্যাট মেনু থেকে গ্রুপে গিয়ে আনগ্রুপ ক্লিক করলাম। আনগ্রুপ ক্লিক করার পরে এবার দেখেন আমি কোন একটা সিঙ্গেল অবজেক্ট যখন ক্লিক করি, ক্লিক করার পরে যখন আমি শেপ ফিলে যাই, তখন সেখানে গিয়ে দেখতে পাই যে আমার এখানে কালার মার্ক করা আছে রেড। আবার যখন আমি যাব আউটলাইন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার ক্লিক করা আছে নো আউটলাইন। তার মানে কি এটার মধ্যে কোনো ধরনের আউটলাইন ব্যবহার করা হয় নাই। হয়নি। ঠিক আমি যদি একটা হলুদ কালার দিই, তখন দেখা যায় হলুদ কালারটা বর্ডার তৈরি হচ্ছে, তাই না? জি। আমার সূর্য চতুর্পাশে কি হচ্ছে? হলুদ কালার বর্ডার হচ্ছে। তো এটা হলো আউটসাইড। এটা কি আউটসাইড। প্রত্যেকটা অবজেক্টের মধ্যে এরকম দুটা করে সাইড থাকে, আর প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আপনি এই দুইটা কালার করতে পারবেন। কালার কয়টা বলেন? দুইটা। দুইটা। অবজেক্টের মধ্যে কালার কয়টা? দুইটা। দুইটা। আর লেখার মধ্যেও কালার দুইটা, টেক্সটের মধ্যেও কি কালার দুইটা। একটা হলো ইনসাইড, একটা কি আউটসাইড। আউটসাইড। আমি বুঝাইতে পারি নাই মনে হয়, আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করি। যেমন আমি এখানে লিখেছি 5, আমি এখানে লিখেছি কত? 5। ওকে, তা আমি 5 এর কালার করলাম একটা। দেখেন এই 5 এর কালার মধ্যে দেখেন, এই যে কি বললেন, ফাইভের কালারটার মধ্যে দেখেন চতুর্পাশে কিন্তু একটা কালার আছে কিনা বলেন? আছে। আবার ভিতরে কি আছে?
ভিতরে কালার, এবার আছে। ভিতরে আছে, বাইরেও আছে। ভিতরেও আছে বাইরেও আছে। ভিতরটা কি জি। কালার? ভিতরটা হলুদ। হলুদ কালার। হলুদ কালার। এই ভিতরের কালারটাকে ফিল কালার বলে। কি বলে, কি কালার বলে? ফিল নীল কালার বলে। কালার। ফিল কালার বলে। আর বাহিরের কালারটাকে বলা হয় আউটলাইন কালার্স বা স্টক কালার্স বা বর্ডার বর্ডার কালার্স। তো প্রত্যেকটা লেখার মধ্যেও কি রয়েছে? প্রত্যেকটা লেখার মধ্যেও দুইটা কালার রয়েছে। প্রত্যেকটা অবজেক্টের মধ্যেও দুইটা কালার রয়েছে। অবজেক্ট কালার গুলোকে বলা হয় ফিল কালার, ভিতরের কালারকে। আর বর্ডার কালারটাকে বলা হয় আউটলাইন কালার বা স্টক কালার। দেখেন এখানে লেখা আছে শেপ, আউটলাইন, শেপ, ফিল। আর শেপ কোনটাকে বলা হয়? অবজেক্ট গুলোকে বলা হয়। শেপ কোনটাকে বলা হয়? অবজেক্ট। গুলোকে বলা হয়। কথা ক্লিয়ার? জি। জি। তাহলে শেপ যদি অবজেক্ট গুলোকে বলা হয়, এখানে কিন্তু আপনাকে প্রোগ্রাম বলে দিয়েছে, কমান্ড বলে দিয়েছে শেপ ফিল মানে কি? শেপের ভিতরের কালার। কালারটা, শেপ আউটলাইন শেপের। বর্ডার কালার। আউটসাইড। ওকে, তাহলে এই দুইটা কালার আমরা করতে। আরেকটা কমান্ড দেখা যাচ্ছে শেপ ইফেক্ট। ইফেক্টটা মানে হলো আরো আধুনিক বা আরো অত্যাধুনিক কিছু কালার ইয়ে করা, অ্যাডজাস্ট করা। সেটা কিভাবে? যেমন শেপ ইফেক্টে যখন যাবেন প্রেজেন্টে ক্লিক করবেন তখন দেখবেন যেটা আপনাকে কিভাবে দেখাচ্ছে। আর 3D স্টাইল দেখাবে। কোন স্টাইল? 3D। 3D স্টাইল। 3D স্টাইল বোঝেন? ওই যে মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন অ্যাড দেখা যাচ্ছে 3D মোডে। এই হল, এই দেখেন 3D মোড। তা আপনার কি বাংলাদেশের ইয়েটা কি হয়ে যাবে? 3D মোডে হয়ে যাবে। আমি এটাকে করলাম এই কালার উদাহরণস্বরূপ। তাহলে পতাকাটাকে আমরা আরেকটা কালার দিই, তখন আপনার কাছে কি মনে হবে? মনে হবে যে বাপরে বাবা, এটা মনে হচ্ছে যে 3D ইফেক্টে করা হয়েছে, তাই না? জি। এভাবে শেডে যান, শেডে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি অনেক ধরনের শেড এখানে রয়েছে। রিফ্লেকশনে যান, রিফ্লেকশন। গ্লোতে যান, গ্লো। তারপরে আসেন হলো শ্যাডোতে গিয়ে, প্রেজেন্টে গিয়ে আমরা ধরেন এই একটা স্টাইল দিলাম অথবা এটা দিলাম। এটাকে আমরা একটু মিডলে দিলাম, এটাকে আর একটু ছোট করে দিলাম। এবার লাঠির কাজ। আবার আমরা ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে আমরা এখান থেকেও একটা স্টাইল ব্যবহার করে নিই। এবার আমরা এটাকে কপি, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। এবার আমরা এটাকে রোটেট করি, এভাবে দিই, ঘুরিয়ে দিলাম আর কি। দেখেন এই ধরনের আপনার অনেক অনেক কাজ আছে। আপনার ফটোটাকেও দেখা গেছে 3D স্টাইল করা লাগতে পারে। আপনি চাইলে এভাবে করতে পারেন, তাহলে আপনার জিনিসের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এভাবে যদি আপনি একটা ঘর করেন, কি করেন? ঘর, ঘর। স্যার শর্টকাট কিতে গ্রুপ আনগ্রুপ কিভাবে করলেন? শর্টকাট কি মানে হলো রাইট বাটন ক্লিক করে গ্রুপ আনগ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ আনগ্রুপ। মুসা পড়ে না। বাবা ব্যাট নিয়ে আসতেছি মতো। আমি আমার কাছে দিব। ওকে, কেন নেই? কোথায় তারে? খুঁজে দেখো ওখানে। আচ্ছা, এবার দেখেন ইনসার্ট মেনুতে শেপে গিয়ে, ইনসার্ট মেনুতে গিয়ে শেপে গিয়ে যদি আমরা আরেকটা জিনিস তৈরি করতে চাই, এটা তো শিখার জগতের অভাব নাই। জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়া আর কি, আসলে আপনি কি কাজগুলো করতে পারেন এখানে দিয়ে।
দেখেন তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অ্যালাইন করবো, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টারটা কেন করলাম সেটা আগে দেখেন। যেমন আমার ঘরটা এই যে সাইডটা, এই যে এই বর্ডার থেকে এই পর্যন্ত সাইডটার দূরত্বটা আর এই সাইডের দূরত্বটা কি সমান? জি না। সমান না। অথবা আমার এই যে গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সমান না, সমান? সমান জি না। না। জি না। এই ক্ষেত্রে আমাকে একদম পুরো সেন্টার পয়েন্টে বসানো লাগবে না? তো জি সেন্টার পয়েন্ট বসাবো কিভাবে? হয়তো ধরে ধরে মিলাতে গেলে অনেক সময় লাগতে পারে, তাও 100% আসবে না। এই ক্ষেত্রে আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গিয়ে আমরা চলে যাব ফরম্যাট মেনু থেকে অ্যালাইনড। এই অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তখন দেখবেন যে একদম মিডল চলে আসবে। যে আমরা যখন এই অ্যালাইন সম্পর্কে দেখিয়েছি তখন অনেকে ক্লিয়ার হন নাই, এখন আশা করে বুঝতে পেরেছেন যে আসলে অ্যালাইন গুলোর কাজ কি। জি। এবার আপনি কালার করেন, কোন কালার যদি দিতে চান, কোথায় কি কালার দিবেন সে কালারটা করে নেন। কি কালার থাকে ইয়াতে, টিনের মধ্যে কি কালার থাকে? সবুজ থাকে, স্টিল কালার থাকে, হ্যাঁ, গোলাপি, সিলভার কালার। এই কালার চলবে? জি। হইলে হয়েছে একটা নাকি? জি। আচ্ছা, আর ওই যে সবগুলো একসাথে সিলেক্ট করা, কপি করা, ওইটা একটু ক্লিয়ার করলে মনে হচ্ছে। সবগুলো একসাথে কপি করবেন, সিলেক্ট করবেন। জি জি, মানে 3-4টা শেপকে একসাথে একটা সিলেক্ট সিলেক্ট করবেন কপি। আগে, যেমন একটা সিলেক্ট করা আছে, দ্বিতীয়টা জি সিলেক্ট করবেন, তাহলে কি হয়ে গেল? আগেরটা সিলেকশন উঠে গেল। জি তৃতীয়টা ক্লিক করবেন, তাহলে দ্বিতীয়টা সিলেকশন উঠে গেল, তাই না? তার মানে জি হলো যখন আমরা ক্লিক করি তখন একটা একটা সিলেক্ট হয়। তো আপনি যদি একাধিক সিলেক্ট করতে চান, প্রথমে কোনো একটা সিলেক্ট করবেন, ক্লিক করলে তো সিলেক্ট হয়ে যায়। এবার আপনি কি করবেন? কন্ট্রোল ধরে এভাবে একটা একটা করতে পারেন, একটা সিস্টেম। অথবা জি। ক্লিক করার পরে শিফট বাটন ধরে আরেকটা করতে পারেন। কন্ট্রোল অথবা শিফট যে কোনো একটা ধরে এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এবার আপনি মুভমেন্ট করেন, কোনো সমস্যা নেই। এরপর কপি করা। কন্ট্রোল ধরে গ্রুপ করা, গ্রুপ করলে তো একসাথে সিলেক্ট হয়ে যাবে না সব? ইয়েস, না, গ্রুপ মানেই তো সিলেক্ট না। গ্রুপ করা থাকলে তখন ক্লিক করলে সব একসাথে সিলেক্ট হবে। গ্রুপ যদি না করেন, যেমন আমি এটা গ্রুপ করি নাই, খালি যা ক্লিক করলাম সিলেকশন উঠে গেছে, দেখেন আবার ক্লিক করলে একটা সিলেক্ট। আর যদি আমি গ্রুপ করে জি। রেখে দিই, তখন গিয়ে আমি যতবার ক্লিক করবো ততবারই আমার সিলেক্ট একসাথে হবে সব। এখন খালি যা ক্লিক করলাম দেখেন এখন একসাথে হচ্ছে, কারণ এটা আমার গ্রুপ করা আছে এই জন্য। জি। এবার আসেন হলো আমরা 3D ইফেক্টে যাই। এখানে গিয়ে আমরা একটি ইফেক্টরি ঘর তৈরি করি। অনেকে আছে না যে লোগোর মতো তৈরি করতে চাই, তারা এভাবে জি এরকম ঘর আপনি চাইলে এরকম তৈরি করতে পারেন। আবার এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে, দেখেন। হাউসটাকে যখন নিয়ে যাবেন তখন আপনাকে দেখাবে কেমন হচ্ছে। বেবেলে যান, দেখেন। প্রেজেন্টে যান, বুঝতে পারছেন? জি জি, স্যার, জি। বুঝতে পারছি। স্যার এই এলানটা আরেকবার দেখাবেন? এই যে ঘরটা যে এলোমেলো ছিল, একটু এদিক সেদিক এলান করছেন কিভাবে? দ্বিতীয়বার দেখাতে হলে তো টাকা লাগবে। দেখেন, যেমন আমার ঘরটা একটু 19-20 আছে, জি মিলাচ্ছে নাই। একটা একটা কিলো সিলেক্ট করব, এরপর অ্যালাইনটে গিয়ে অ্যালাইন সেন্টার ক্লিক করব। কেন অ্যালাইন সেন্টার ক্লিক করব? আমি মিডলটা ঠিক রাখতে চাই। মিডল ঠিক হলে দুই পাশটা অ্যাডজাস্ট হয়ে যাবে যার যার ছোট বড় অনুযায়ী।
আমি যদি অ্যালাইন থেকে যদি আমি লেফটে ক্লিক করি তখন বাম পাশটা সব এই দেখেন এই সাইডটা সমান হয়েছে। আবার যদি আমি রাইট ক্লিক করি তখন ডান পাশটা সমান হবে, কিন্তু আমার ডাইনে দরকার না, বামের দরকার না, আমি মিডল ঠিক রাখতে চাই, তাই না? তখন আমি মিডল ঠিক রাখার জি। জন্য এই অ্যালাইন সেলটা ক্লিক করতে হবে। কথা ক্লিয়ার? জি। জি তো এইভাবে আপনি অনেক অনেক কাজগুলো এই শেপ গুলো থেকে করতে পারবেন। আপনার আর যদি বলেন যে এগুলো তো শেপ তৈরি করা আছে, আমি চাচ্ছি যে নিজে একটা শেপ তৈরি করতে, তখন আপনি কি করতে পারেন, তখন এখানে কিছু কমান্ড রয়েছে, এই কমান্ড গুলো দিয়ে, যেমন স্ক্রাবল, তারপরে রয়েছে আপনার ফ্রি ফর্ম, তারপরে রয়েছে আপনার কার্ভ, এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, নিজে নিজে ড্রয়িং করতে পারেন। কিভাবে? যেমন আমি এই জায়গা, শেপের মাধ্যমে কিভাবে বানানো সম্ভব? যেমন আমি এই যে এই জায়গার মধ্যে দেখেন আমি একটা রাস্তা তৈরি করছি, একটা রাস্তা তৈরি করলাম। ওকে, এখানের মধ্যে আমরা কালারটাকে হালকা করে দিলাম, তারপর এখান থেকে আউটলাইন এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিলাম, তারপরে ব্রিং টু ফ্রন্ট, দেখেন একটা রাস্তা তৈরি করলাম আমি। যদি আশপাশে কোনো গাছ গাছালি দিতে চাই, সেই গাছ গাছালি তৈরি করলাম। জন্য এখানে একটা জানালা দরকার আমাদের, একটা জানালা তৈরি করলেন। স্যার একটা কথা বলা যাবে যদি কিছু না মনে করেন? হ্যালো স্যার, স্যার শেপের মধ্যে টেক্সট কিভাবে অ্যালাইন করবো? করে
জেনে বলতেছিলেন জি স্যার, আপনাদের দেখাচ্ছেন শেপে শেপে যেভাবে আমরা অ্যালাইন করবো সেটা দেখাচ্ছেন। এখন শেপের মধ্যে আমরা টেক্সট কে কিভাবে অ্যালাইন করবো, উপরে নিচে বা মাঝখানে বা ডাইনে বামে? আচ্ছা, শেপের ভিতরে অ্যালাইন তো হলো আপনার এখান থেকে, আবার এটা ভিতরে উপরে নিচে, এটা দিতে উপরে নিচে উঠান যায় না স্যার, কোনটা এটা দিয়ে তো ডাইনে বামে আর মাঝখানে। কোনটা দিয়ে উপর নিচে ওঠান যায় না? এই যেটা দেখাইছেন এখানে হোমের অধীনে যে এটা আছে, কমান্ডটা আছে আর কি। না, অবশ্যই এটা হবে, অবশ্যই হবে। কিভাবে একটু দেখাইলে একটু ভালো হতো। এই লেখার উপরে বলি, হ্যাঁ, এই লেখার উপর জি অ্যাড বাটন ক্লিক করলাম, অ্যাড টেক্সট ক্লিক করলাম, আমি এটার উপর লিখতে পারবো। 1 নম্বর পয়েন্ট, মানে যে কোনো শেপের মধ্যে আপনি লিখতে পারবেন এভাবে। রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, অ্যাড টেক্সট ক্লিক করবেন। জি একটা কি হলো, আপনি চাচ্ছেন যে শেপের ভিতরে অ্যালাইন করতে পারতেছেন না, আপনার ভাষাটা হলো এমন না, জি জি স্যার, যেমন মানে আমি আমি চাইতেছি ডানে বামে উপরে নিচে এইভাবে উঠেতে আর কি। বুঝলাম না। যেমন রাইট বাটন মানে অ্যাড টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি কিছু লিখলাম, জি এখানে আমি কিছু লিখলাম, জি, এই লেখাটাকে উপরে একটু উঠেন, এই লেখাটাকে উপরে ডানে নিয়ে গেলাম, জি নিচে নিয়ে গেলাম। এই যে নিচে নামাবেন, নিচে তো আর জি নামানোর জন্য অপশন নেই, কারণ হলো নিচে নামাতে যদি আপনি চান তো এই যেখানে পজিশন গুলো আছে এটা শেপ সহ আপনাকে নিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি নিচে নামান, শেপ সহ। এটা শেপ সহ। আর যদি লেখাটাকে নিচে নামাতে চান তখন আপনাকে ইন্টার দিতে হবে, ইন্টার, এভাবে। কিন্তু আপনি দুই পাশ থেকে লেখাকে সমান করতে চাইলে, ট্যান বাম করতে চাইলে অ্যালাইন গুলোর মাধ্যমে আপনি করবেন। হোম মেনুর অ্যালাইনমেন্ট, শেপ সহ লেখা কেমনে একটু সরাবো ওটার একটু শেপ সহ। লেখাটা সরানো আর কি, এদিক সেদিক নিয়ে। দেখেছেন কিনা আমার পুরো পেজটা কিন্তু ভরেছে, তাই না? জি জি লেখাটাকে ব্ল্যাক করে নিলাম। কি যেন বলতেছিলেন এখানে একজনে? জি, এখন তো স্যার আপনি পুরাটা ফুরাইছেন আর লাইনটা উপরের দিকে চলে ভরে গেছে। গেছে, হ্যাঁ, ইয়েস। জি, আর যদি শুধু এক লাইন লিখি তখন কিভাবে উপরে উঠাবো, এক শুধু লাইন, এক লাইন? এক লাইন তো লিখতে হলে আপনাকে, যেমন আমার এক লাইন, জি, এই লাইনটাকে কিভাবে উপরে নেবো? এই এক লাইনকে এখানে নর্মালি যতটুকু জায়গাটা আছে লেখাটা ওই জি অনুযায়ী লিখতে হবে। যদি বলেন যে না আমি এটার একদম উপরে নিয়ে যেতে চাই, তখন আপনি জি অ্যারেঞ্জে চলে যাবেন, এখানে গিয়ে এই যে পজিশনের মধ্যে দেখতে পারবেন যে কিছু ইয়ে রয়েছে, অথবা সাইজের মধ্যে দেখতে পারবেন যে এখানে কতটুকু দূরত্বের মধ্যে আপনি এই কাজগুলো করতে পারবেন। অথবা আরেকটা কমান্ড আছে যেটা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ, এই ফরম্যাট শেপের মধ্যে থেকে আপনি করতে পারেন অল টেক্সট, টেক্সট বক্স। এই যেখানে টেক্সট বক্স গুলো আছে এই টেক্সট বক্স গুলোর মধ্যে আপনি প্লাস মাইনাস করে ইয়ে করতে পারেন। আর মূলত এই শেপের ভিতরে যখন কাজ করবেন সব কাজগুলো অটোমেটিক ভাবে হয়, যতটুকু লেখার দরকার ততটুকু সাইজ অনুযায়ী লেখাটা হয়। যদি আপনি সরাসরি আপনি ইনসার্ট মেনু থেকে আপনি টেক্সট বক্সটাকে নিয়ে নেন, টেক্সট বক্স
কি? আর আপনি এটাতে একদম মন মতো সবকিছু লিখতে পারবেন, উপরে নিচে যেখানে যান আপনি, যেভাবে চান এইভাবে আপনি সব হ্যাঁ, এই জায়গায় লিখতে পারবেন। যদি কোনো শেপকে যদি আপনি বানান টেক্সটের জন্য, আমি তখন কাম সেটা করতেছি। অনুযায়ী ফরম্যাটে আপনি সেই শেপের মধ্যে লিখতে পারবেন, এটুকু বড় কথা। আপনি সেলাই করতেছি কাল। জি স্যার, ঠিক আছে, ওকে স্যার। জি, এরপর আসেন। আল্লাহ, ক্লান্ত হয়ে যান নাই তো? না না স্যার। আসছি ভাই। স্যার আমরা তো শুধু শুনি আর দেখি, আর আপনার তো ক্লাস করাতে স্যার, আপনি আরো বেশি কষ্ট হইতেছেন, আর না, এখন শীতকাল। কষ্ট অনুভব হয় না, আপনারা যে লেগে থাকেন এটাই বড় কথা। ক্লাস শেষে আপনাদের জন্য একটা অফার থাকবে, আর সেটা যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য থাকবে। জি ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আজকে ইলাস্ট্রেশনের যারা মধ্যে আজকে যারা চলে হ্যাঁ, চলে গেছে তো চলে গেছে, শেষ। ইলাস্ট্রেশনের মধ্যে স্মার্ট চার্ট আবার স্ক্রিনশট, এগুলো আসলে কোনটা দরকার কোনটা দরকার না। স্মার্ট আর্ট হলো ডায়াগ্রাম আছে না, বংশ পরিক্রমার একটা ইয়ে দেখায় না, বংশ, যেমন আপনার দাদার কয় ছেলে মেয়ে, তাদের কোন ছেলের ঘরের মধ্যে কয় ছেলে মেয়ে, এরকম একটা ডায়াগ্রাম তৈরি করে না, আপনারা দেখেছেন কিনা? দেখছি, অনলাইনে দেখছি আর কি, এরকম মনে হয়। ওই জি ধরনের স্যার, দেখছি। ওই ধরনের ডায়াগ্রাম গুলো আপনি চাইলে স্মার্ট থেকে তৈরি করতে পারেন। স্মার্টের মধ্যে অনেকগুলো ডায়াগ্রামের বা গ্রাফিক্যাল স্টাইল রয়েছে। এই স্টাইল গুলোর মধ্যে থেকে আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন, আপনি কোন ধরনের ডায়াগ্রাম চান, ওই ধরনের ডায়াগ্রাম স্টাইলটা আপনি এখান থেকে পছন্দ করেন, কোনটা আপনার লাগবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটা নিলাম, আমার যেটাই ভালো লাগুক সেটার উপর ক্লিক করলাম, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার এই একটা ইয়ে থেকে 4টা বক্স বের হয়েছে, একটা বক্স থেকে 4টা বক্স। যেমন এখানে দিয়ে দিলাম দাদা, বাবা, চাচা। এখন দেখেন আমার দাদার 4 ভাই বোন, উদাহরণস্বরূপ সেই 4 ভাই বোনের মধ্য থেকে ধরেন আমার ফুপিদের মধ্য থেকে কয় ছেলে মেয়ে, আমার বাবার কয় ছেলে মেয়ে, আমার কোন চাচার কয় ছেলে মেয়ে, সেটা আমরা এখানে লিখতে চাই। তো এখন যেইটার থেকে আমরা বাড়াইতে চাই সেই ঘরটার মধ্যে আমরা ক্লিক করব, এরপরে গিয়ে আমরা চলে যাব আমাদের ফরম্যাট। যখন আমরা ফরম্যাটে যাব তখন দেখবেন যে আমরা এখানে চেঞ্জ রয়েছে, চেঞ্জ। আপনি যদি কোনো কিছুকে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যদি আপনি কোনোটা বাড়াইতে চান, কোনোটা কি করতে চান, বাড়াইতে চান, কোন শেপ বাড়াইতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ডিজাইন। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড শেপ, অ্যাড শেপ একটা, অ্যাড শেপ। কিবোর্ডটাও
পাগলামি শুরু করেছে। এখান থেকে যখন আমরা অ্যাড শেপ ক্লিক করব, সেখানের মধ্যে দেখেন আমার শেপটা কোন পাশে হবে, বিফোর, তারপরে আফটার, কোন সাইডে আমি করতে চাই। এখান থেকে আমি ক্লিক করে করে সেটা বাড়াইতে পারবো, কোন সাইড থেকে আমি বাড়াইতে চাই। যে সাইড থেকে আমি বাড়াইতে চাই ওই সাইডে আমি বাড়াইতে পারবো। এইভাবে আপনি বংশধারা বাড়াইতে পারবেন। চাচি থেকে আসেন, চাচার মধ্যে ক্লিক করেন, এখান থেকে ওনার ক্ষেত্রে এইভাবে তৈরি করেন। ফুপিদের ক্ষেত্রে ওনার ছেলে মেয়ে কয়জন সেটা তৈরি করেন, চাচার ক্ষেত্রে কয়জন এভাবে তৈরি করেন। বুঝতে পেরেছেন? তো এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামের মাধ্যমে সহজে কিন্তু বোঝা যায় বংশের, আপনি আপনার কয়েক ধাপের বংশ দ্বারা আপনি এভাবে কি করতে পারতেছেন, তৈরি করতে পারতেছেন। অনেক, এটা অনেক অনেক সহায়ক হয়। দেখা গেছে অনেকেই হিসাব মিলাতে পারে না। এখন তো বলা যায় যে আমাদের এই 3 পুরুষের কোন ডায়াগ্রাম কিন্তু কারো কাছে নাই, আছে? একটা সময় আমাদের না, দাদিকে আমরা শুনতাম যে আমাদের আমি এখন মনে পুরুষের করছি এরকম 3 পুরুষের আমাদেরকে মুখস্থ বলে দিত, অমুক ঘরের থেকে অমুক বের হয়েছে, তার ছেলে মেয়ে ওইজন, ওই তার ছেলে মেয়েদের থেকে ওই লতিফের ঘরে হয়েছে 5 জন, 5 জনের লতিফের বড়, এই বড় মেয়ের থেকে হয়েছে আবার 2 জন, তার থেকে একটা পুতি হয়েছে। এই যে পুরো গোষ্ঠী বলে দিত। এটা কিন্তু এখন আর ইয়ে নাই। 1 নম্বর হলো মানুষ এখন আছে দুনিয়ার পিছনে দৌড়াই, বংশ, আত্মীয় স্বজন, এদের পিছনে সময় দেওয়ার মতো সময় কারো নাই এখন। তো এই কারণে মানুষের, মানে সে আমার ভাতিজা, সে আমার নাতি, সে আমার পুতি, এই পর্যন্ত। কিন্তু দেখা গেছে ও আমার চাচাতো ভাইয়ের, এই চাচাতো ভাইয়ের ছেলে, চাচাতো ভাইয়ের ঘরের ছেলের ছেলে ঘরের নাতি, এগুলো কিন্তু আমরা অনেকে এখন চিনি না। একটা অনুষ্ঠান হলে তখন কি আমরা এটা জানতে পারি, তাই না? এর আগ পর্যন্ত কিন্তু আমরা সাধারণত জি, জানা নেই। কারণ কি, আমরা সবাই আত্মীয় স্বজন থেকে দূরে, দুনিয়ার পিছনে এতই দৌড়াচ্ছি যে আত্মীয় স্বজন দেখার মতো নেই। অথচ হাদিসে রয়েছে এই ব্যাপারে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জন্য আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আচ্ছা, যাই হোক, আহ, তৈরি করলেন। এই যে ডায়াগ্রামটা নর্মাল দেখা যাচ্ছে না, একদম খুব সিম্পল একটা, কিন্তু আপনি চাচ্ছেন যে এটাকে খুব স্ট্যান্ডার্ড ও যে 3D স্টাইল করতে, তখন আপনি কোথায় যাবেন? ডিজাইন যাবেন। এখানে দেখেন অনেক ধরনের স্টাইল রয়েছে, অনেক ধরনের। কোন সিস্টেম বের করতে চান আপনি? দেখেন, আবার চেঞ্জ কালার করতে চাইলে কালার, এক একটা, উইন্ডো ক্যালেন্ডার গাছের মতো দেখা যায়, গাছের পাতা ডাল দিয়ে এগুলা কি করা যায়? হ্যাঁ, এগুলা গ্রাফিক্স দিয়ে করা যায়। উইন্ডো অনেক ক্যালেন্ডারের গাছ অনেক 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 ফরম্যাট রয়েছে এখানে। এগুলো তো, যে ফরম্যাট গুলো, এগুলো তো নর্মালি আপনার অটো ফরম্যাট, অটো ফরম্যাটকে চেঞ্জ করা যায় না। আর যদি ম্যানুয়াল ভাবে করতে চান, তখন আপনাকে করতে হবে হলো গ্রাফিক্স। গ্রাফিক্স হলো সব কিছু আপনার মনের মধ্যে যেটা আসছে, ব্রেনে যেটা আসছে, সেটাকে বাস্তব রূপে রূপান্তর করাই হলো গ্রাফিক্স এর কাজ। এখান থেকে কালার চেঞ্জ করতে পারে। আবার দেখেন এখানের মধ্যে আবার রয়েছে কিছু স্টাইল, স্মার্ট স্টাইল। এটা হলো লেআউট, যে কোন লেআউট আপনাকে দেখাবে, এটা হলো লেআউট। আর এটা হলো স্মার্ট স্টাইল। এখান থেকে দেখেন কোন স্টাইল দেখেন, অনেক ধরনের স্টাইল দেখতে পাবেন। নিচের দিকে যান, আরো অনেক ধরনের স্টাইল দেখেন।
বুঝতে পেরেছেন? জি। এটা হলো ডায়াগ্রাম। আচ্ছা। আর ফরম্যাট মেনু তো ম্যাক্সিমাম কাজে আপনাদের জানা আছে। এই শেপগুলোর শেপ স্টাইলের মধ্যে এটার কালার করা, কালার চেঞ্জ করা ম্যানুয়ালি। তারপর ভিতরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকেও যদি আপনি চান যে কালার চেঞ্জ করে দিবেন সেটা করতে পারবেন। আর অ্যারেঞ্জ সাইজ এগুলো তো আপনারা জানেনই, আরো কয়েকবারে বলা হয়েছে এগুলোর কাজ কি। ইনসার্ট মেনুটস, এরপর রয়েছে চার্ট। এই চার্টটা হলো আমরা যে পার্সেন্টেজ বের করি না, পার্সেন্টেজ, যে ধরেন জি। যেমন আপনি এখানে যারা আছেন আর কি, এখানে ধরেন কয়েকজন মিলে আপনারা বন্ধু বান্ধব মিলে একটা কেক কিনলেন। উদাহরণস্বরূপ আবু নাইম বললো যে চলো আমরা একটা কেকের পার্টি করি। কিসের? কেকের পার্টি করি। তো কেকের পার্টির মধ্যে কি হলো যে আবু নাইম ভাই দিল 55 টাকা, নুরুল ইসলাম ভাই দিল ধরেন আপনার 20 টাকা, আমি দিলাম ধরেন 5 টাকা, কারণ গরিব শরীফ মানুষ, 5 টাকা আমি দিতে পারবো। তারপরে আনোয়ার ভাই আছেন, উনি দিলেন 100-150 টাকা। শাহজাহান বালি আছেন, উনি দিলেন হয়তো দেখা গেছে 50 টাকা। এইভাবে কথা হলো পার্টি হবে, যে যে কয় টাকা দিবা সে ততটুকু পাবে। পার্টি হবে, যে যে কয় টাকা দিবা সে ওই কয় টাকার খাওয়ান পাইবা। বুঝতে আসছে? তো এই ক্ষেত্রে জি। খাবারটা বা কেকের অংশটা কে কতটুকু পাবে একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন, চার্টের মাধ্যমে যদি আপনি জানতে পারেন, তাহলে ভাগ করাটা কি সহজ। ভাগ করাটা কি সহজ, তাই না? তাহলে ভাগ করাটা সহজ। তো কিভাবে ভাগ করবেন আসেন আমরা এবার যাই, চার্টে যাব। চার্টে যখন যাব, চার্টের মধ্যে থেকে যে ডায়াগ্রাম যেমন রয়েছে স্মার্ট আর্টের, ঠিক চার্টের এরকম চার্টের স্টাইল রয়েছে। আপনি আরো সহজভাবে বুঝতে পারেন, আপনারা অনেকে হয়তো জানেন শেয়ার ব্যবসা, তাই না? শেয়ার ব্যবসা আছে। জি। এই শেয়ার ব্যবসাটার এই যে চিত্রের মাধ্যমে কোন কোম্পানিটা কোন অবস্থায় আছে বর্তমানে সেটা একটা চিত্র মাধ্যমে দেখায়। এই চিত্রের মাধ্যমে দেখানোর কারণে লং একটা হিসাব নিকেশ বা চার্ট সহজে সবাই বুঝতে পারে এই কোম্পানিটা এখন উপরের দিকে আছে, এই কোম্পানিটা নিচের দিকে আছে। তো এই ধরনের ফরম্যাট গুলো আপনি যদি চান তাহলে আপনি এই ফরম্যাট গুলোতে ওইগুলো ব্যবহার করেন। আবার যদি বলেন যে কেউ যদি বলে যে পাই স্টাইল করতে চান, অর্থাৎ এই গোল বৃত্তের মতো অথবা কেকের মতো ওই ধরনের, তাহলে তাদের ক্ষেত্রে পাই স্টাইল। বার স্টাইল যদি চান বার স্টাইল, এরিয়া স্টাইল যদি চান এরিয়া স্টাইল, স্ট্রক যদি চান স্ট্রক, ঠিক এইভাবে নানান ধরনের ফরম্যাট আপনি এখানে পাবেন। যেহেতু আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, এটা কেক, আমরা তাই কেকের একটা ফরম্যাট নিলাম। যখনই আমরা এখান থেকে কোন একটা ফরম্যাট চুজ করব, দেন ওকে বাটন প্রেস করব, সাথে সাথে আমাদেরকে অন্য একটা প্রোগ্রামে নিয়ে যাবে। সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? অন্য একটা প্রোগ্রামে নিয়ে যাবে। যে প্রোগ্রামটার নাম হলো মাইক্রোসফট এক্সেল। যে প্রোগ্রামটার নাম কি? মাইক্রোসফট এক্সেল। এক্সেল। পরবর্তী আমাদের পরবর্তী প্রোগ্রামের নামটাই হলো এক্সেল। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শেষ করে কোথায় যাব? মাইক্রোসফট এক্সেল। এক্সেল। এক্সেল প্রোগ্রামে গেলে এক্সেল প্রোগ্রামের কি খুঁটিনাটি ভালো করে আমরা জানতে পারবো, যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখতেছি। তো এইখানে যেহেতু একটা এক্সেল এর সাথে সম্পৃক্ত একটা কমান্ড এক মাইক্রোসফট ওয়ার্ডের, সুতরাং এইটুকুই আমরা শিখবো যেটুকু আমাদের দরকার। যেমন এখানে সেলস বলা হচ্ছে, আমরা এখানে দিলাম কেক। এখানে আমরা নাম দিয়ে দিলাম, এখানে আমরা কি দিয়ে দিলাম? নাম দিয়ে দিলাম। যেমন আমি দিলাম আবু নাইম, দিল 85 টাকা, আমি দিলাম 5 টাকা।
আমি কিন্তু আগে ভাগে বলে দিয়েছি আমি 5 টাকা বেশি দিতে পারবো না। আনোয়ার ভাই দিলেন 95 টাকা, হাবিব ভাই দিলেন ধরেন 105 টাকা। আরো যদি অ্যাড করতে চান তো আরো অ্যাড করতে পারবেন। আমরা 4টা নাম দিয়ে দেখাই। আমরা এখানে কি করেছি বলেন দেখি। শুধু আমাদের চিত্রের সূত্র নামটা হেডলাইনটা লিখেছি, দিলাম এটা কেক, আর কেকে কত টাকা দিয়েছে এতটুকু লিখলাম, তাই না? এবার আমরা ক্লোজ করে দেব, মাইক্রোসফট এক্সেল কি করে দেব, ক্লোজ করে দেব। মাইক্রোসফট এক্সেল ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমার এইটার ডায়াগ্রাম চলে আসছে। দেখেন আমার অংশটা খুঁজে পাওয়া যাচ্ছে, লাল অংশটা স্যার। যাক তবুও তো পাইলেন, একটা অংশ তো পাবো। কেকটা টক হলো না, জি এটা তো কমপক্ষে বুঝতে পারবো। যে ভাগে নাই সে কিভাবে বুঝবে, তাই না? আচ্ছা, তাহলে জি এখানে বেশি অংশ কার অংশটা সবচেয়ে বড় দেখা যায় বলেন? হাবিব হাবিব ভাই। হাবিব ভাইয়ের কারটা বলেন? হাবিব ভাইয়ের অংশটা বড় স্যার। আচ্ছা, তো অনেকেই একজন বলতেছেন, অনেকে চিন্তা করতেছে কি রে, এটা তো একটু বড় বড় দেখা যায়, তাই না? জি স্যার, হাবিব ভাইয়ের অংশটা বড়। আচ্ছা, তো হাবিব ভাইয়ের অংশটা আর এটা না, হাবিব ভাইয়ের অংশ হলো এই সাইডটা। আমরা হাবিব ভাই বড়। এখানে তো একটা ডায়াগ্রাম মাধ্যম বোঝানো হচ্ছে, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে অমুকের অংশটা বড়। যদি এখানে পার্সেন্টেজটা উল্লেখ করে দেয় তাহলে আমরা আরেকটু নিশ্চিত হতে পারবো, তাই না? তো জি স্যার। পার্সেন্টেজটা কিভাবে করে, পার্সেন্টেজে যে চার্ট লেআউট এখানে দেখেন, যখন মাউসটাকে নিয়ে যাবেন তখন আপনাকে দেখাবে, দেখেন পার্সেন্টেজ সহ। হাবিব ভাই 36%, হাবিব নাইম ভাই কত পার্সেন্ট, 29%, আনোয়ার ভাই পাচ্ছেন 33%, আর আমারটা বাদ দিলাম, বললে আমার শরম লাগবে আমার। তাহলে এই যে পার্সেন্টেজের মাধ্যমে দেখানো হলো, আরো কিছু ফরম্যাট রয়েছে দেখেন। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, নিচের দিকে যান, এটা আরেকটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এরকম নানান ধরনের ফরম্যাট রয়েছে। কোন স্টাইল আপনি চান, যে স্টাইল আপনি চান ওই স্টাইলটা আপনি এখান থেকে কি করবেন, ক্লিক করবেন। উদাহরণস্বরূপ আমাদের কাছে এটা ভালো লাগলো তাই আমরা এটা করেছি। এখান থেকে কিছু চার্ট স্টাইল রয়েছে, ওই যে বললাম 3D স্টাইল বা এরকম আরো নানান ধরনের স্টাইল গুলো আপনি এখান থেকে পাচ্ছেন। লেআউটে গিয়েও আবার কিছু লেআউট চেঞ্জ করতে পারেন, পিকচার চেঞ্জ করতে পারেন। যদি এখানে পিকচার বসাবেন সেটা আপনি বসাতে পারেন, দরকার হয় না আমাদের। ফরম্যাটে গিয়ে কালার যদি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। আবার ইফেক্ট যদি আপনি এরকম 3D স্টাইল করতে চান সেটা আপনি কিন্তু করতে পারবেন। আপনার ইচ্ছা, যেভাবে মন চায় ওইভাবে আপনি এটাকে তুলে ধরতে পারেন বা সাজাইতে পারেন। ফরম্যাট মেনু তো প্রায় সেম টু সেম, আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন যে কাজগুলো, ওই সেম টু সেম কাজগুলো এখান থেকেও। লেআউটের ম্যাক্সিমাম কাজ মোটামুটি আপনার জানা আছে, এটা চার্ট চেঞ্জ করা, ডাটা লেভেল হিসাবে এটাকে দেখানো, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই, প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর আসেন হলো ডিজাইন, তো গেল। এটা হলো চার্টের কাজ। চার্টের পরে যেটা রয়েছে সেটা আমাদের লাগবে না, এটা স্ক্রিনশট। স্ক্রিনশট মানে আমার স্ক্রিনশটটা নেওয়া, স্ক্রিনশটে ক্লিক করলে আমি এখান থেকে যদি স্ক্রিনশট ক্লিক করি তখন আমি এই জায়গা থেকে যে কোনো একটা সাইডের স্ক্রিনশট নিতে পারবো। যেমন আমার এই অংশটা দরকার, এই অংশটাকে আমি এভাবে মার্ক করলাম, অটোমেটিক ভাবে আমার স্ক্রিনশট চলে আসবে আমার এই পৃষ্ঠার মধ্যে। দেখেন আমার প্রোগ্রামের স্ক্রিনশট গুলো এখানে চলে আসছে। এই হলো আমার স্ক্রিনশটের কাজ, স্ক্রিনশটে অন্য কোনো কাজ নেই। এটা ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন যদি আমি আপনাদেরকে 1 সপ্তাহ বুঝাই তাও শেষ হবে না, তাও শেষ হবে না। আর শেষ না হওয়ার কারণ কি, শেষ না হওয়ার কারণ এটাই যে এটার মধ্যে এক একটাই কমান্ড নিয়ে আলোচনা করি, প্রজেক্ট দেখাতে থাকি, অনেক বড় কোর্সটা হয়ে যাবে। কিন্তু বেসিক ধারণা বললাম যে এটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন, এটার মাধ্যমে আপনি কাজগুলো সাজাইতে পারবেন। আপনি যখন এটার মাধ্যমে ডিজাইন গুলো করবেন,
অবজেক্ট গুলো তৈরি করবেন, পেন্টিং গুলো তৈরি করবেন, ড্রয়িং গুলো আঁকাআঁকি করবেন, আপনার নিজের প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি তো আপনাকে যত দেখাবো তত আমার প্র্যাকটিস হবে, বাট আপনার কি হলো? আপনার সময় নষ্ট হলো। বরং আমি যদি আপনাকে মেইন বিষয়গুলো বলে দিই, তখন আপনার জন্য সহজ হবে, প্র্যাকটিস করার পর্যাপ্ত সময় থাকবে, এবং আপনার প্রচুর পরিমাণে যখন প্র্যাকটিস করবেন তখন আপনার হাতের মধ্যে অনেক অনেক কাজ সহজ হয়ে যাবে। নিত্য নতুন কাজগুলো আপনি তখন তৈরি করতে পারবেন। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো প্রশ্ন থাকলে করতে পারেন।